আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় নতুন নির্বাচন কমিশন। একতরফা নয়, প্রতিযোগিতামূলক ভোটের প্রতিশ্রুতি। নতুন কমিশনকে স্বাগত জানালো বিএনপি। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে অবিলম্বে ভোটের তাগিদ। রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, বিক্ষোভ, যানজটের নাকাল নগরবাসী। বন্ধ না করে চালকদের নিয়মের মধ্যে আনার তাগিদ যাত্রীদের। এবং শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে বুয়েট শিক্ষার্থী রেহান হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবিধানিক দায়িত্বের শপথ সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি রেফাত আহমেদের কাছে শপথ নিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। বিশেষ পরিস্থিতিতেও চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা তার আছে বলেও জানান দেশের ১৪তম সিইসি। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টার। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ যাত্রা শুরু হলো এএমএম নাসির উদ্দিন কমিশনের। রোববার দুপুর ১:৩০টায় প্রধান বিচারপতি রেফাত আহমেদ সিইসি হিসাবে শপথ পড়ান সাবেক এই আমলাকে। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। এরপর শপথ নেন ৪ নির্বাচন কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। শপথ শেষে নির্ধারিত বইয়ে একে একে স্বাক্ষর করেন নতুন কমিশনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্য, বিচারপতি ও ইসির কর্মকর্তারা। পরে ফটো সেশন ও চা চক্র শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন সিএসি এএমএম নাসির উদ্দিন। শপথ যেটা নিয়েছি, এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। এই শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই। যারা হয়তো আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ করে, শপথ ভঙ্গ হবে না। আমি এটাকে একটা নিজের জীবনের একটা বড় অপরচুনিটি হিসেবে দেখছি। এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে ভোটারদের অধিকার ফিরিয়ে আনতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজের সক্ষমতাও তুলে ধরেন তিনি। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। সুপ্রিম কোর্ট থেকে সরাসরি নির্বাচন কমিশনে যান নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার। সবকিছু ঠিকঠাক থাকলে এএমএম নাসির উদ্দিন কমিশনই আয়োজন করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে যাত্রা শুরু হলো এএমএম নাসির উদ্দিন কমিশনের। গত ৩টি সংসদ নির্বাচন নিয়ে টানা বিতর্কের পর এবার নতুন ইতিহাস সৃষ্টির সুযোগ রয়েছে এই কমিশনের। তবে বিশ্লেষকরা বলছেন সবই নির্ভর করছে নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। একতরফা নয়, প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানালেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই তার কমিশনের মূল উদ্দেশ্য। বিকালে রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন ভবনে নতুন দায়িত্ব নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। শপথের পর আগারগাঁও নির্বাচন ভবনে আসেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য ৪ নির্বাচন কমিশনাররা। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলে নতুন কমিশন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হবে। ইলেকশন করার জন্য যে রিফর্মগুলো এসেনশিয়াল সেগুলো করতে হবে। সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে না। যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাআল্লাহ তা করব। তিনি বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচন চায় না নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলটি নিয়ে বিতর্ক চলছে, সেটি ফয়সালা হলেই সিদ্ধান্ত নেওয়া হবে। ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছেই, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেব। এ সময় অংশগ্রহণমূলক নিরাপদ পরিবেশ ভোটের জন্য তৈরি করতে সবার কাছে সহযোগিতা চেয়েছেন নতুন সিইসি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে অনতিবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। দলের নেতারা বলেন, জন আকাঙ্ক্ষার বাস্তবায়নই সংবিধান, সেজন্যই বিএনপি দ্রুত নির্বাচন চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, রোহিঙ্গা ইস্যুসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় নতুন নির্বাচন কমিশনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। এখন যত দ্রুত সম্ভব কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে, সেটাই জনগণের প্রত্যাশা। সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে। দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তো আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মঈন খান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারকে বিদায় করে জনগণ অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র প্রতিষ্ঠার ম্যান্ডেট দিয়েছে, তাই দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে কে দেশ শাসন করবে। যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে, তত দ্রুত বিশৃঙ্খলা নিরসন হবে। প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নাই। কেউ যদি অপরাধী হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাটোরের বড়াইগ্রামে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে হেনস্থার শিকার সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল কুমার মণ্ডলের বাসায় পরিবারের সাথে দেখা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। দুপুরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বনপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বলের পরিবারের সাথে কথা বলেন এবং বিএনপির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। পরে নাটোর শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভী আহমেদে অভিযুক্তদের ব্যাপারে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথাও জানান। গত বুধবার বনপাড়া পৌর শ্রমিক দল কর্মী জালাল ভুইয়া ও যুবদল কর্মী জাহাঙ্গীর আলম সহ কয়েকজন উজ্জ্বলকে বাড়ি থেকে নিয়ে গিয়ে মারপিট করে পুলিশে সোপর্দ করে।
এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে কেউ যেন হাতে আইন তুলে না নেয়। সেই ব্যক্তি যদি অপরাধী হয় এটা আইনের মাধ্যমে আমরা সেটিকে আইনে সোপর্দ করব, কিন্তু নিজেরা এখানে কোনো অপরাধীর ভূমিকা পালন করব না। শাস্তিমূলক ব্যবস্থাগুলো করা হয়েছে যাতে দলের কোনো নেতাকর্মী উচ্ছৃঙ্খল কোনো আচরণ করতে না পারে। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিতে রাজধানীতে আজও বিক্ষোভ মিছিল সহ গণ অবস্থান করেছে ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকরা। দিনভর তাদের অবস্থানে সড়কে দেখা দেয় তীব্র যানজট। কোথাও কোথাও ঘটে সংঘর্ষের ঘটনা। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। গত কয়েকদিন ধরেই রাজধানীর রাজপথ ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকদের দখলে। দাবি আদায়ে এবার জাতীয় প্রেস ক্লাবে গণ অবস্থান তাদের। সকাল থেকে রাজধানীর হাজারীবাগ, কামরাঙ্গীরচর সহ বিভিন্ন এলাকা থেকে জমায়েত হয় প্রেস ক্লাবে। সড়ক অবরোধ করে স্লোগান দেয় তারা। আমাদের দৈনিক 800 টাকার উপরে কিস্তি, ঠিক আছে, আমরা কিন্তু এটা একটা বইতে দেখ আমা করলে কয় মামা চলো একটু মেডিকেল যায়, আমার পোলাটা মইরা গেছে। কে যায়? আমরা যাই। পায়ের রিকশালারা কি ধরে লয়ে যায়? যাই তো অটোই মামা করবে লাগে, তাহলে আজকে অটোওয়ালারা উঠবো কে? আমি নিজে 3 জনকে ডেন্টালেনে দিয়ে আসছি 5 আগস্টে 10 নম্বর থেকে। এটার কি অনুদান আমরা নাই? হাসিনা আমল যখন গেছে ওই আমলও তারা কোটি কোটি টাকা কামাইছে। আমাদের টাকা লিয়া অটো রিক্সা বাইক টাকা লিয়া ধরলে 1200 টাকা দিয়ে না দিলে ব্যাটারি দিম না। সব গাড়িতে ব্যাটারি আছে, তাহলে আমাদের অটো রিকশা চলে সমস্যা কি? অবিলম্বে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার এবং বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান করা সহ 11 দফা দাবি তুলে ধরে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। সবাই একসাথে সংগঠন করে একসাথে ঐক্যবদ্ধ থাকবো। সাহেব চিন্তা করে দেখেন, যদি শহর দিয়ে গরিব মানুষ খেতে পারছেন, আপনিও বাঁচবেন না। গণ অবস্থানে সংহতি জানায় বাম জোটের নেতারাও। ঢাকা শহর থেকে 90% মানুষকে বিতাড়িত করতে চায় এক শ্রেণীর ষড়যন্ত্রকারী রিকশা শ্রমিক ভাইরা এই দেশের ইতিহাসের বাঁকে বাঁকে প্রত্যেকটা পর্যায়ে জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। যেভাবে আমরা হাসিনার গুন্ডা বাহিনীকে আমরা নিবৃত করেছি, একইভাবে তাদেরকেও বিরত রাখার জন্য পরে শহীদ মিনারের উদ্দেশ্যে বিশাল মিছিল বের করে ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকরা। সংঘর্ষ চলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এছাড়াও শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে চলে বিক্ষোভ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। হুট করে অটোরিকশা বন্ধ না করে চালকদের নিয়মের মধ্যে আনার তাগিদ দিয়েছেন যাত্রীরা। তারা বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর পুনর্বাসনের ব্যবস্থা করে অটোরিকশা সমস্যার সমাধান করতে হবে সরকারকে, নইলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন দিকে নিতে অপচেষ্টা চালাতে পারে সুবিধাবাদীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। অটো চালকের এই আর্তনাদ অজানা নয়। 1.5 লাখ টাকা কিস্তি লইছে, অল্প কদিন হচ্ছে, আমি কিস্তি দিমু কেমনে? তাদের বেশিরভাগই ঋণ করে কিনেছেন এই অটোরিকশা। চালাতে না পারলে পড়বেন মহা বিপদে। পাও ধরে এরকম বাজাও করে রাখছি স্যার, কামছি স্যার, সকালবেলা বাইর হইছি স্যার, এক টাকাও কামে নেই। আমরা বিগত সময় দেখেছি সরকার কোনো কর্মসংস্থান করতে পারেনি, বরং বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ বেকার হয়েছে। 12টার পর থেকে ফজর পর্যন্ত একটা অবৈধ লাইন দেয়, বন্ধ করে বিদ্যুৎ লাইন দিবে এবং কোনো ভিআইপি রোডে চলতে পারবো না। কিন্তু অটোরিকশা বন্ধের নির্দেশ কেন আসছে ঘুরে ফিরে? নগরবাসী বলছেন, অটোরিকশার কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে, অনেকেই প্রাণ হারাচ্ছেন। ওদের না গতিতে নিয়ন্ত্রণ আছে, না ব্রেকিং সিস্টেম ভালো আছে, ওদের চাক্কাও হইলো এত মজবুত না। এটা যদি স্টপ করতে হইতো তাইলে অনেক আগে থেকেই স্টপ করতে হইতো, এত বৃদ্ধি করতে দেওয়া উচিত হয় না। স্বল্প জায়গা যাতায়াতের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই যাত্রীদের পক্ষে সুবিধা হয়েছে। যাত্রীরা বলছেন, অটোর প্রয়োজন আছে, তবে নিয়মেরও বিকল্প নেই। অ্যাভাব 18 থেকে একটা নর্মাল মানে 40-50-এর মধ্যে তারাই লিমিটেড থাকাটা বেটার, বিশেষ করে যারা নিয়ম কানুনগুলা জানে। এটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে যেমন আমাদের পরিবহনের সংকট হবে,
তারপরে দ্বিতীয়ত হইল বেকারত্ব বেড়ে যাবে, তখন রাহাজানি দেশের মধ্যে আরো বৃদ্ধি পাবে। এজন্য সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণের তাগিদ নাগরিক মনে। অটো নিয়ে আন্দোলন চলছে, বিশ্লেষণ হচ্ছে নানাভাবে। অনেকেই মনে করছেন যে অটো কোন রুটে চলবে এবং কোন বয়সী চালক অটো চালাতে পারবে, একই সঙ্গে গতি কেমন থাকবে, এই বিষয়গুলোকে যদি ঠিক করা যায় তাহলেই নগর জীবনে ফিরতে পারে স্বস্তি। সেই সঙ্গে সতর্ক করা হচ্ছে যেন এই অটো আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে উচ্চ আদালত যে নির্দেশনা দেবেন সরকার তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। উপদেষ্টা জানান, সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহান বিজয় দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। তাগো দাবি আমরা মানবো, আমাদের দাবিও তারা মানবে। অটোরিকশার সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করবো না, এটা উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশটাই আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করছি। 2013 সালের 5 মে শাপলা চত্বরে গণহত্যার শিকার হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের পরিবার। ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রেহানের মা ইফাত আরা। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। প্রায় এক যুগ আগে একমাত্র ছেলেকে হারিয়েছেন নওগাঁর সীমান্ত পাবলিক স্কুলের শিক্ষিকা ইফাত আরা। মতিঝিলের শাপলা চত্বরে পুলিশের গুলিতে নিহত হয় তার বুয়েট পড়ুয়া ছেলে রেহান আহসান। সেই শোক সইতে না পেরে পরের বছরই মারা যান বাবা গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার AKM মামুন হাসান। পুলিশ ও আওয়ামী লীগ সরকারের চাপে সেই সময় মুখ খোলার বা মামলা করার সাহস পাননি এই অসহায় মা। তখন আমি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম যে আমি আমার ছেলেকে এইভাবে পাবো, এটা এমন চিন্তাই কখনো আসে নাই। অঝরে রক্ত ঝরছিল মাথা দিয়ে, টপ করে রক্ত ঝরছিল নিঃশ্বাস। সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচারে। আমার ছেলে অনেক লম্বা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, স্ট্রেচারে তার জায়গা হচ্ছিল না। অনেক কষ্টকর দিনগুলো আমরা পার করছি এখন পর্যন্ত। প্রতিটা দিন যেন আমাদের 5 মে ওর বাবা এই শোক সামাল দিতে পারে নাই। পরের বছর বাবা মারা যায়, সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি এমন স্বামীকে হারিয়েছি। রোববার রেহানের মা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন। এ সময় রেহানের ছোট বোন ফারিয়া সরণীও তার সাথে ছিলেন। আমরা মোট 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং সাথে আরও অজ্ঞাতনামা আছে। প্রথম অভিযোগ যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। অভিযোগটা হচ্ছে মূলত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। আদরের সন্তান হত্যার দ্রুত বিচার দাবি করেন রেহানের মা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় প্রতি বছর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ছে, তবে বাস্তবায়নের অদক্ষতায় প্রত্যাশিত ফল মিলছে না। ন্যূনতম মজুরির নিচে থাকা দরিদ্র জনগোষ্ঠীর প্রতি পরিবারকে মাসে 4,500 টাকা সহায়তা দেওয়ার প্রস্তাব বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিভার্সাল হেলথ কেয়ার এবং বিশেষ শিক্ষা ভাতা চালু করা হবে বলে জানিয়েছেন দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সারফুর আলমের রিপোর্ট। দেশে দারিদ্র্য কমাতে 1.5 দশকে খরচ হয়েছে কয়েক লাখ কোটি টাকা। তা সত্ত্বেও প্রত্যাশিতভাবে কমেনি দরিদ্র মানুষের সংখ্যা, বরং একটা বড় অংশ রয়েছে এখনও খাদ্য ঝুঁকিতে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে আয় বৈষম্য কমিয়ে কিভাবে কম আয়ের মানুষ ভালো থাকবে তাই উঠে আসে সিপিডির পর্যালোচনায়। দেশের 36% জনগোষ্ঠী এখনও দারিদ্র্যসীমার নিচে জানিয়ে এসব মানুষের বড় অংশই সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে। আবার সুরক্ষা কর্মসূচিতেও রয়েছে অনিয়ম, দুর্নীতির অভিযোগ। তাই ন্যূনতম মজুরির নিচে থাকা খানাগুলোকে প্রতি মাসে 4,500
550 টাকা করে দেওয়ার প্রস্তাব সিপিডির। যদি আমি রেডিমেড গার্মেন্টসের কথা বলি, এটাতে যদি একজন যে মিনিমাম ওয়েজটা আছে, যদি পরিবারে যদি 4 জন থাকেন, এটা আমাদের বাংলাদেশেরই আমাদের পভার্টি লাইনের নিচে। আমরা এই মিনিমাম গ্যারান্টিড ইনকামটা আমাদের জনগণকে দিতে পারি না, এবং জনকল্যাণমুখী একটা রাষ্ট্রের একটা মূল উপাদান কিন্তু সেটা হতে হবে। আজকে আপনারা যেভাবে রিফর্মস কমিশন গুলো করছেন সবাইকে নিয়ে, ওইভাবে আমাদের পলিটিশিয়ানদেরকে ইনভলভ করতে হবে। এখানে পলিটিশিয়ানদেরকে ইনভলভ করতে হবে, এই জন্য এটা কিন্তু মাস লেভেলে চলে যাবে, এবং এটা কিন্তু একটা অফকোর্স একটা পলিটিক্যাল মাইলেজও আছে। যে ফান্ড ডিস্ট্রিবিউশনটার মধ্যে অফকোর্স আপনার যে আজকে যে আপনার এসডিআরডি বলেন, আপনার সোশ্যাল ওয়েলফেয়ার বলেন, বিভিন্ন মন্ত্রণালয় আছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সীমাবদ্ধতা ও অদক্ষতা বিষয়টিও উঠে এলো আলোচনায়। তাদের মতে একই ব্যক্তি যেমন একাধিক সুবিধা পাচ্ছেন, আবার অনেকে সুবিধা পাওয়ার উপযোগী হোক তা পাচ্ছে না। এই মনোজগতের যে পরিবর্তনের সাথে সেটা রাজনীতিবিদ হোক আর অন্য কোনো সংস্থা হোক, যারা ধারণ করতে পারবে না এই পরিবর্তন বাংলাদেশের, আমার মনে হয় সে রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নাই, সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ নেই। সর্বজনীন মাসিক আয় প্রবর্তনের আগে ন্যূনতম মজুরি হার নির্ধারণ, দারিদ্র্যের আসল সংখ্যা নির্ধারণের জটিলতাও তুলে ধরেন বক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শ্রমিকদের ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত সহ 11 দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দেখা করে মার্কিন প্রতিনিধি দল এই তাগিদ দেন। তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফিরে পেতে হলে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান তারা। এ সময় বাণিজ্য সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। গার্মেন্টস সেক্টরের সক্ষমতা বাড়াতে দেশটি সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম, এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত, এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি, এবং আমরা দুজনের অবস্থানকে উপলব্ধি করি, এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। সংবিধান সংস্কারের রূপরেখা দিয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পরিষদ। রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় বক্তারা বলেন, পরবর্তী সময়ে নির্বাচিত সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে পারবেন। সংবিধানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ বেশ কিছু পরামর্শ দেন বক্তারা। শুধু সচেতনতা নয়, বাল্য বিয়ে বন্ধে সমাজে প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। 2016 সালের পর আবারও দেশে শিশুর প্রতি সহিংসতা বাড়ায় উদ্বেগ জানানো হয়। বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ইউনিসেফ, ইউরোপীয় ইউনিয়ন ও ওয়ার্ল্ড ভিশন আয়োজিত ইম্প্যাক্ট অ্যান্ড লার্নিং শেয়ারিং সভায় বক্তারা এসব তথ্য জানান। শিশুর মেধা বিকাশে সরকারি বেসরকারি সব পক্ষের কার্যকর উদ্যোগের তাগিদ দেন তারা। দৃষ্টিহীনতাকে এগিয়ে চলার পথে বাধা হতে দেননি মামুনুর রশিদ। নিজে কম্পিউটার শিখে এখন প্রশিক্ষণ দিচ্ছেন তরুণ শিক্ষার্থীদের। তার নিজের চোখে আলো না থাকুক, সকল বাধা টপকে জীবনকে জয় করার যে শিক্ষা, সেটাই এখন আলো ছড়াচ্ছে মানুষের মাঝে। মেহেরপুর প্রতিনিধি থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। নবম শ্রেণীতে পড়ার সময় চোখের জটিল অসুখ গ্লুকোমা ধরা পড়ে মামুনুর রশিদের। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মামুন এতে দমে না গিয়ে প্রবল ইচ্ছা শক্তির জোরে ঘুরে দাঁড়ান। চোখের আলো নিভে গেলেও জীবনে প্রতিষ্ঠা পাওয়ার আলো নিভে যেতে দেননি। ইউটিউবে শুনে শুনে রপ্ত করেছেন কম্পিউটারের আদ্যপান্ত। এখন কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছেন মেহেরপুর সমাজসেবা কার্যালয়ে। বিজ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীদের মাঝে। সবকিছু ফরম্যাট তিনি কিবোর্ড দিয়ে না দেখেও ঠিক আছে আমাদের অত্যন্ত সুন্দরভাবে তিনি বোঝাই দেন। স্যার যেভাবে আমাদের শেখায় আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না।
সে শুধু মুজিবনগর উপজেলাতেই নয়, আমাদের মেহেরপুর জেলাতেও সে একজন ভালো প্রশিক্ষক। শুধু কম্পিউটার প্রশিক্ষণই নয়, রপ্ত করেছেন হোমিও চিকিৎসাও, দেখছেন রোগী। আমার চোখে ছিল অনেক স্বপ্ন যে আমি অনেক বড় হব, বিসিএস ক্যাডার হব এবং দেশের অনেক বড় বড় কাজে অংশ নেব, কিন্তু হঠাৎ এই গ্লুকোমা রোগ আমার জীবন থেকে সেই স্বপ্নটুকু যেন কেড়ে নেয়। আমার কাছে কোনো কম্পিউটার ছিল না, কিন্তু আমার ইচ্ছা শক্তি ছিল। মাইক্রোসফটের অফিসের যে প্রোগ্রামগুলো আছে, আমি যে খেয়াল করেছি যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট প্রত্যেকটা জায়গাতে সে খুব দক্ষতার সাথে আসলে কাজ করে যাচ্ছে। দৃষ্টিশক্তি হারিয়ে হাল ছেড়ে দেননি মামুন। প্রতিকূল অবস্থায় থেমে না থেকে জীবনকে ভালোবেসেছেন। তার সংগ্রাম এখন প্রেরণা হয়ে দেখা দিয়েছে এলাকার মানুষের কাছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন। কলেজের কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শফিকুল আলম হেলাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট AKM আমজাদ হোসেন সহ শিক্ষক শিক্ষার্থীরা। ক্যাম্পেইনে 800 শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিশ্বসেরা এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রি এর পার্টনার সম্মেলন অনুষ্ঠিত হল রাজধানীর একটি হোটেলে। সম্মেলনে জানানো হয়, দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ করতে এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহে গ্রি এর সাথে কাজ করছে ইলেকট্রো মার্ট গ্রুপ। গ্রুপটি নারায়ণগঞ্জে নিজস্ব কারখানায় গ্রি এর পণ্য সামগ্রী উৎপাদন করছে। বহির্বিশ্বে গ্রি এর সুনাম ছড়িয়ে দিতে কর্মীদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন বক্তারা। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুন নেওয়াজ, MD নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই এবং সেলস ডিরেক্টর রায়ান চুং। দিনব্যাপী সম্মেলনে অংশ নেন সারা দেশের পার্টনাররা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে প্রশাসন প্রায় গুছিয়ে এনেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে মনোনয়ন দিয়েছেন তিনি। রলিন্স আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অফ আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এছাড়া হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রলিন্সের মনোনয়নের মধ্য দিয়ে ট্রাম্পের 15 সদস্যের মন্ত্রিসভা পূর্ণ হল, যদিও সবার নিয়োগ চূড়ান্ত হতে মার্কিন সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। এশিয়া কাপ অনূর্ধ্ব 19 ক্রিকেটে অংশ নিতে সকালে সংযুক্ত আরব আমিরাত গেছে বাংলাদেশ দল। বয়সভিত্তিক এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের লক্ষ্য শিরোপা ধরে রাখা। এবারের যুব এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দুবাই ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। আগামী 29 নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বাংলাদেশ যুব দলের প্রতিপক্ষ আফগানিস্তান। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় নতুন নির্বাচন কমিশন। একতরফা নয়, প্রতিযোগিতামূলক ভোটের প্রতিশ্রুতি। নতুন কমিশনকে স্বাগত জানালো বিএনপি। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে অবিলম্বে ভোটের তাগিদ। রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, বিক্ষোভ, যানজটের নাকাল নগরবাসী। বন্ধ না করে চালকদের নিয়মের মধ্যে আনার তাগিদ যাত্রীদের। এবং শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে বুয়েট শিক্ষার্থী রেহান হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।